গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? সবাইকে জানাই মমেন মিতে স্বাগত। সকাল সকাল তোমাদের সামনে আবার এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে কি হয়েছে, মিশনে যাচ্ছি। এখন বাজে সকাল 10:30, 10:30। আজকে আমাদের গুরুদেবের ভান্ডারা দেহত্যাগ করেছেন আমাদের গুরুদেব মহারাজজি স্মরণানন্দজি। তো ওনার বয়স হয়েছিল 97। তো 26 মার্চে উনি দেহত্যাগ করেছেন। আজকে ওনার 16 দিনের কাজ। তো অনেক লেট হয়ে গেছে, জানোই তো মিশনে অনেক নিয়ম আছে। তো আমি এখন যাব, 11টা থেকে যজ্ঞ আছে, সেটাতে আমি থাকব। তো তোমরাও চলো, আর ওনার আত্মার শান্তি কামনা করবে সবাই। উনি যেখানেই থাকেন না কেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের উপরে সবসময় ওনার কৃপা দৃষ্টি থাকে, সেটাই। ঠিক আছে, তাহলে চলো। ওই শ্রী রামকৃষ্ণায় ঔষধ ওম সংসার अर्णव घोरे यो कर्णधार स्वरूपकः नमस्ते रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। अमृत वेद जोगे जोगे अवतरिगे तुमे उदिले सूर्य अमृत वेद जोगे जोगे अवतरिगे। সেটা তিনি বলছেন না, কিন্তু এইগুলো আমাদের জীবনের লক্ষ্যগুলি বলছেন না, বলছেন ভগবানরা। আমরা দেখছি আমাদের হয়তো প্রচুর ধনের প্রাচুর্য আছে, ধন সম্পদের অধিকারী আছে, নাম যশও খুব আছে, সন্তান সন্ততি আত্মীয় স্বজনও আছে, কিন্তু যেটা আসল জিনিস যার পিছনে আমরা ছুটছি, শান্তি, শান্তি নেই। সেই শান্তি কিভাবে লাভ হবে? আধ্যাত্মিক পথে যদি আমরা উন্নতি লাভ করি, এগিয়ে যাই, তাহলে আমরা এই যত সুখ শান্তি প্রাচুর্যের মধ্যে কি দুঃখ আপত্তি বিপত্তির মধ্যে থেকেও আমরা সেই শান্তি লাভ করতে পারি। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এই ভারতধামে এসেছিলেন। তিনি এই শ্রীরামকৃষ্ণ একদিন পঞ্চবটিতে দক্ষিণেশ্বরে ধ্যান করছে। বলছেন এই শরীর থেকে একটি সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে তিনি বলছেন সচ্চিত আনন্দ স্বরূপ, আমি সচ্চিত আনন্দ স্বরূপ, আর যুগে যুগে অবতার হয়ে জন্মগ্রহণ করি। এই যে পরম্পরা, তিনি যুগে যুগে তিনি রাম রূপে, কৃষ্ণ রূপে, আরো বিভিন্ন রূপে তিনি এসেছেন, যখন যেরকম প্রয়োজন হয়েছে। তো এই যুগে রাম কৃষ্ণ রূপে এসেছেন তিনি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেরেছো, খুব সুন্দর করে মহারাজজি সবকিছু তুলে ধরেছেন, বক্তৃতা দিলেন। দুঃখের বিষয়, আমি অঞ্জলি আর যজ্ঞটা পাইনি, একটু লেট হয়ে গেছে। মন্দিরে ঢুকতে ঢুকতেই অঞ্জলি শুরু হয়ে গেছে। যাই হোক, অনেক কিছু শুনলাম, জানতে পারলাম, খুব ভালো লাগলো। তারপরে আর কিছু বলার নেই, তোমরা দেখে বুঝে নেও। খুব সুন্দর মিশনের সব নিয়ম কানুন। ফুল নিয়ে এসে বলছেন আমার চরণ সেবা করো। তো শিষ্য তার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেছেন। আবার বলছেন আবার কিছু ফুল নিয়ে আসো বাগান থেকে। নিয়ে আসছেন, স্বামী ব্রহ্মানন্দ বসেছিলেন। বলছে প্রেসিডেন্ট, সংঘের প্রেসিডেন্ট, তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তার পূজা করেন। সেখান থেকে প্রমাণ করে দিলেন গুরু আর সংঘের যে অধ্যক্ষ, সংঘাধ্যক্ষ অভিনয়, এই সংঘের সেবা করা অর্থাৎ গুরুর সেবা করা হয়। আর এবার স্বামী ব্রহ্মানন্দ
স্বামী বিবেকানন্দ আছেন আশেপাশে। ব্রহ্মানন্দ স্বামীজি বিবেকানন্দকে প্রণাম করে বলছেন, গুরু ভাই গুরু সমান, গুরু জ্যেষ্ঠ ভ্রাতা গুরুবৎ, তাকে প্রণাম করছেন। স্বামী বিবেকানন্দ উল্টা প্রণাম করে বলছেন, গুরুপুত্র গুরুবৎ। ব্রহ্মানন্দ ঠাকুরের পুত্র ছিলেন, মানস পুত্র ছিলেন, তো ঠাকুর বলেছেন। তো এইরকম তাদের স্বভাব। তো এইভাবে এই ধারা চলে এসছে। আমাদের যে প্রেসিডেন্ট মহারাজ গত হয়েছে, প্রেসিডেন্ট, তার সম্বন্ধে দু একটা কথা আমি বলবো। এখানে মহারাজজি আমাদের গুরুদেবের জীবনের সম্বন্ধে কিছু কথা বলবেন। তোমরা শুনে নাও আমাদের গুরুদেবের জীবন কাহিনী, কি ছিলেন, কিরকম ছিলেন, ওনার জীবন সম্বন্ধে আমরাও জানতাম না, আজ জানতে পারলাম। এত ভক্ত, এত শিষ্য, কি সুন্দর সবাই বসে আছেন, একটা পিনেরও আওয়াজ নেই। এখন ভোগ লেগেছে, অল্প কিছুক্ষণ পরেই দরজা খোলা হবে। ততক্ষণে আমাদের গুরুদেবের কথা বলা হচ্ছে, এখানে ওনার জীবন সম্বন্ধে বলা হচ্ছে। তোমরাও আজ জেনে নাও, আমাদেরও যে অনেক কিছু জানা হলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে সাথে থাকো। স্মরণানন্দ আমদানি গ্রামে তার জন্ম, তাঞ্জাভুর ডিস্ট্রিক্ট, তামিলনাড়ুতে 1929 সালে তার জন্ম হয়। আর তিনি 20 বয়সে, যখন 20 বছর তার বয়স, তিনি মুম্বাই রামকৃষ্ণ আশ্রমের সাথে সেখানে তিনি আসা যাওয়া করেন। আর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা দ্বারা প্রভাবিত হয়ে 1992 খ্রিস্টাব্দ 22 বছরের বয়সে তিনি সংঘে যোগদান করেন। দীক্ষা গ্রহণ করেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ, যিনি সংঘের 7ম প্রেসিডেন্ট, সংঘাধ্যক্ষ ছিলেন। আর তার কাছ থেকে তিনি ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন এবং সন্ন্যাস দীক্ষাও নেন। মুম্বাই আশ্রমে কিছুকাল কার্য করার পরে 1998 সালে 1958 কলকাতা অদ্বৈত আশ্রমে স্থানান্তরিত হন। তার ট্রান্সফার হয়, সেখানে পাবলিকেশন ডিপার্টমেন্ট দেখতে হয়। পরে তিনি প্রবৃত ভারত যে ম্যাগাজিনটি স্বামীজির খুব প্রিয় ছিল, তার 125 বর্ষ পালন হবে এই বছর হচ্ছে, সেটা অদ্বৈত আশ্রম যে কলকাতা সেন্টার আর আমাদের মায়াবতীতে আছে, তারা পালন করছে। প্রবৃত ভারতের তিনি অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। আর এই পাবলিকেশন প্রকাশন ডিপার্টমেন্টটি যাতে ধীরে ধীরে উন্নতি সাধন করে, সে বিষয়ে তিনি খুব পরিশ্রম করেছেন, তার অবদানও আছে। তারপরে তিনি সারদা পীঠের সেক্রেটারি হিসাবে 1976 সেটা হচ্ছে একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, সেখানে কার্যরত ছিলেন। কোথায় থাকাকালীন তিনি যে 1978 যে বাংলায় যে ভীষণ বন্যা হয়েছিল, তাতে খুব পরিশ্রম করেন। আর তার সেটাতে সেবামূলক কার্যে তার অবদান খুব বেশি ছিল। সারদা পীঠে থেকে তিনি চেন্নাই রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠে দায়িত্বভার গ্রহণ করে যান 1991-এ। আরো তিনি ট্রাস্ট, যে রামকৃষ্ণ মিশন ট্রাস্টিজ যারা আছে, সেই ট্রাস্টি হিসাবে তিনি নির্বাচিত হন 1983 খ্রিস্টাব্দে। আবার 1995 তিনি বেলুর মঠে, চেন্নাই থেকে বেলুর মঠে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে চলে আসেন। সেখানে 2 বছর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্যনির্বাহ করার পরে তিনি এই রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন। আর সেই জেনারেল সেক্রেটারি পদে তিনি প্রায় দীর্ঘ 10 বছর সুচারুরূপে সে দায়িত্ব পালন করেন। পালন করে তিনি 2007 সালে
মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। আবার তারপরে সে দায়িত্ব সুচারুরূপে পালন করেন, দীক্ষা দান ইত্যাদি দীক্ষা দেন। এখানেও মহারাজের দীক্ষিত ভক্তরা থাকবে। তারপরে তিনি 2017 সালে তিনি এই রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। আরো তিনি পড়াশোনাতে তার খুব ধ্যান ছিল, আর বিভিন্ন ভারতবর্ষ তথা ভারতবর্ষ বাইরে তিনি ভ্রমণ করে আমাদের বিভিন্ন সেন্টার, তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। সেখানে ঠাকুর মা নিজের ভাবধারায় প্রচার করেছেন। তিনি খুব সাধারণভাবে থাকতেন, দেখলে বোঝা যাবে না যে তিনি কত গুরু দায়িত্ব গ্রহণ করে সেগুলো সুচারুরূপে পালন করেছেন। আর আমার তার সাথে খুব বেশি ইন্টারাকশন মানে এরকম কথাবার্তা বলুন হয়নি। তবে আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, তিনি সারদা পীঠে তখন সেক্রেটারি হিসাবে ছিলেন। এদিক দিয়ে থাকতে তো পুজো অর্চনা শেষ হলো।
এখন প্রসাদ বিতরণ হবে বাইরে, তো আমরা বাইরে চলে এসেছি। এখানে দেখো লাইন তোমরা দেখতে পেরেছো, আগের থেকেই মানুষ লাইন ধরে রেখেছে। আর এখানে অবস্থা তো আর ভীষণ গরম, গরম মানে সেই গরম ছিল। আমি তো ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে, তারপরে আরেকজনকে ওরা বলছে যে তোমার ছাতাটা আমাদের উপরে দেও। তো ঠিকই সবাই মিলে খুব এনজয় করলাম, দারুণ লাগলো মিশনে গিয়ে। আর তারপরে প্রসাদ টসাদ নিয়ে আমি বাড়ি চলে এসেছি, কারণ বাড়িতে ওদেরকে রেখে গেছি, ওদের জন্য প্রসাদ নিয়ে এসেছি। তো বন্ধুরা তোমরা বলো তোমাদের মিশন আমাদের এখানে মিশন গুয়াহাটির তোমাদের কেমন লাগলো, আর মিশনের পুজো টুজো যতদূর পেরেছি দেখিয়েছি, তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে?